রবিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ঘিরে হাজারো প্রশ্ন মধ্যবিত্তের মনে। বাজেট নিয়ে কি আশা করছেন অর্থনীতিবিদরা? শেয়ার মার্কেটে ক্রমাগত যে বিদেশি পুঁজি ইনভেস্টমেন্ট হতো সেটার প্রস্থান হচ্ছে, এবং যারা এখানে ইনভেস্টমেন্ট করতেন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, তারা তাদের ইনভেস্টমেন্টটাকে ভারতবর্ষের বাজার থেকে তুলে নিয়ে যাচ্ছেন, এবং সেটা তুলে নেওয়া যাওয়া মানে হচ্ছে যে তারা ডলারে কনভার্ট করে তাদের টাকাটা বাইরে নিয়ে চলে যাচ্ছেন। তাতে কি হচ্ছে, ডলারের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে একটা লাগাম ছাড়া জায়গাতে চলে গেছে। এবং এখন যে জিও পলিটিক্যাল টেনশন চলছে, প্রত্যেকটা দেশ তারা চাইছে যথাসম্ভব সোনা কিনবার জন্য, তারা অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষের ডলারের যে ভান্ডার সেটা কিন্তু ইরোশন হচ্ছে, এবং তার জন্য কিন্তু আমরা দেখছি টাকা দিনকে দিন দুর্বল হচ্ছে, এবং টাকা আজকে এমন জায়গাতে চলে গেছে যাতে কিন্তু ভারতবর্ষের অর্থনীতির যে গতিশীল জায়গাটা আমরা ধরে রেখেছিলাম সেই জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে গেছে। ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্য চুক্তি সেটা সই হওয়ার আজকের দিনে কোনো সম্ভাবনা নেই, এবং সেটা যতক্ষণ না আমরা ক্ল্যারিটি পাচ্ছি তাতে সাধারণ ভারতবাসীও যেরকম আশার আলো দেখতে পাচ্ছেন না, সেরকম বিদেশি লগ্নিকারী যারা ভারতবর্ষে লগ্নি করতেন তারাও কিন্তু সন্দিহান। সরকারের কিছু মানে কার্যপ্রণালী আছে, আরবিআই তার মধ্যে অন্যতম উইং, তারা কিন্তু চাইলে যে টাকার দামটাকে ধরে রাখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে শুরু করতে পারে, এবং আমি বলবো সেটাই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে সেটাই হয়তো ডিমান্ড করে, যেখানে আরবিআই বা সরকার এমন কিছু পদক্ষেপ নেবে সাধারণ বাজেটে যার মাধ্যমে আমরা দেখব যে টাকার যে অবমূল্যায়ন সেটাকে যাতে বন্ধ করা যায়। আমার মনে হয় যেহেতু তেলের দাম বাড়বে এর ফলে, এবং তেল বাদ দিয়ে আমাদের চলবে না, ফলে তেলের ভেতরে যে আভ্যন্তরীণ কর স্ট্রাকচার বা কর কাঠামো রয়েছে সেখানে একটা পরিবর্তন করা উচিত। অর্থাৎ সেস বা ইত্যাদি যেগুলো তেলের উপর ব্যবহার করা হয় সেটাকে একটু কমিয়ে রাখা উচিত। তেল কোম্পানিগুলো কিন্তু প্রভূত প্রফিট করে, তেল কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখা বা ভাসিয়ে রাখার কোনো দায় সরকারের নেই, এমনকি সরকারি কোম্পানি হলেও সেটা নেই, কারণ তেল কোম্পানিগুলো নিজস্ব ক্ষমতাতেই রীতিমতো ভালো করছে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে সাশ্রয় দেওয়া, এমনকি ব্যবসাকেও, সেটা যদি সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং লক্ষ্যের মধ্যে পড়ে, তাহলে ব্যবসাকে খানিকটা স্থায়িত্ব এবং সাশ্রয় করার জন্য তেলের দামের উপর একটা সেস বা ইত্যাদি তুলে নেওয়া উচিত কর হিসেবে। বিশ্ববাজারে ভয়ানক অনিশ্চয়তা রয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে, বাণিজ্য যুদ্ধ চলছে। এগুলোকে অ্যাভয়েড করতে গেলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। এই ক্রয় ক্ষমতা বাড়াতে গেলে কিন্তু আপনাকে দেশের মধ্যে জিএসটি কমিয়েও সেরকম কিন্তু মূল্য কমেনি, দ্রব্যমূল্য কমেনি। অর্থাৎ আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই জানবেন যে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু কমেনি, কিন্তু জিএসটি কমানোর পরেও তা কেন কমে না? অর্থাৎ মধ্যস্বত্বভোগী আছেন কিনা, অর্থাৎ মাঝখানে কোথায় আটকাচ্ছে দাম কমাতে, এই ব্যাপারে সরকারকে রীতিমতো প্রয়াস করে কিন্তু দাম কমানোর চেষ্টা করতে হবে। আর একদিন বাদেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের রীতি চালু হবার পর এই প্রথম রবিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আয়করে ছাড় কি বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? কর্পোরেটদের জন্য কি বিশেষ কোনো ঘোষণা করবেন মোদী সরকার? এরকমই নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বাজেট নিয়ে একাধিক প্রত্যাশা রয়েছে শিল্পপতিদের। ডোনাল্ড ট্রাম্পের নানা সিদ্ধান্তের কারণে যখন বিশ্ববাজারে উথাল-পাথাল চলছে, তখন শিল্পপতিদের কেউ চাইছেন পোশাক শিল্পে কর ছাড়, তো কেউ চাইছেন সোনার উপর ট্যাক্স কমানো হোক। এগ্রিকালচারের পরে কিন্তু হুজুরি সেক্টর যেটা হয়, এটা সব থেকে বেশি মানুষদেরকে কিন্তু এমপ্লয়মেন্ট দেয়। আমাদের এতটুকুই এক্সপেকটেশন যে গভর্নমেন্ট একটু ইন্টারেস্ট সাবসিডিটাকে অবশ্যই দেখবেন, টেকনোলজি আপগ্রেডেশন ফান্ডকে অবশ্যই দেখবেন, আর নতুন নতুন এফটিএ যদি গভর্নমেন্ট সাইন করে উইথ ডিফারেন্ট কান্ট্রিজ অ্যাব্রড, তাহলে আমরা কিন্তু ওভারঅল আমাদের সেলটাকেও আর ওভারঅল ইকোনমিটাকেও অনেক গ্রো করতে পারবো। আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে আমাদের দেশকে কিভাবে স্টেবল করা যায়। পার্সপেক্টিভ অফ জুয়েলারি, গোল্ড আমরা আজকে দেখতে পাচ্ছি যে গ্লোবালি হ্যাজ বিকাম আ কারেন্সি। আজকে লোকেরা ডলারের ওপরে তার ভরসা চলে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু 24,000 টন গোল্ড বিভিন্ন মানে কনজিউমারদের হাতে হোক, সিটিজেন্সদের হাতে হোক, বিভিন্ন টেম্পলসের মধ্যে সব জায়গায় কিন্তু আমাদের এখন হিউজ গোল্ড অ্যাসেট নিয়ে আসছে। গভর্নমেন্টের ভাবা উচিত যে সেই গোল্ডগুলোকে কিভাবে রিসাইকেল করা, রিইউটিলাইজ করা। বিভিন্ন সেক্টরে কিন্তু স্কিল ইজ হোয়াট ইজ আওয়ার পাওয়ার। এক্সপেকটেশন থাকবে যে আমাদের কারিগরকে কী করে প্রোটেক্ট করে যেতে পারি, আমরা তাদেরকে কিভাবে জব প্রোভাইড করতে পারি।
ডলারের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ডে পৌঁছেছে সোনার দাম। এই অবস্থায় রোজকার ব্যবহৃত জিনিসপত্রের দাম কমাতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপর জোর দেওয়ার কথা বলেছেন অনেকে। এমএসএমই সেক্টরে এক্সটার্নাল ESOPs অন ট্যাক্স ডেফারেল বেনিফিটস, এটা আমাদের জন্য শুধু নয়, এটা মেনলি ফর DPIIT স্টার্টআপসদের জন্যে। এটা খুব ইম্পর্টেন্ট আজকের ডেটে। বিলস ডেপোজিশন, কী করে আমি এই বিল থেকে আমি বেনিফিট পেতে পারি, 45 দিনে কেউ যদি আমাকে পেমেন্ট না দেয় তাহলে আমার নেক্সট স্টেপস কী হবে, এটা যদি আরেকটু বেশি ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় লট অফ দি নিউ ট্রেডার্স অ্যান্ড দি এন্টায়ার সেক্টর অফ MSME will get benefited out of it. এক্সপেক্টেড যে ডিফেন্সে স্পেন্ডিং বাড়তেই হবে, কারণ ওটা যদি না করতে পারি তাহলে এভরিথিং ইজ অ্যাট স্টেক। মানে ডিফেন্সের ড্রোন বানানো, এরোপ্লেন বানানো, এখানে প্রাইভেট সেক্টর উইল গেট এনগেজ অলসো অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট সেক্টর। কিছুটা ট্যাক্স রিলিফ হয়তো থাকবে, আই ডোন্ট এক্সপেক্ট টু মাচ। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে টানা নবমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, যার রেকর্ড। কিন্তু আসল প্রশ্ন হলো, দেশবাসীকে কি দেবে মোদী সরকার? সর্বস্তরের আশা কি তারা পূরণ করতে পারবে? অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। রাজীব কুমারের অবসর। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। ডিরেক্টর সিকিউরিটি থেকে ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডে দায়িত্ব নেওয়ার পর কি বলেছেন তিনি? আমি জয়েন করেছি আজকে, আর এখানে আমার সব সহকর্মীবৃন্দ আছে, আর আমরা একটা টিমের হিসাবে কাজ করব। এখানে আপনাদের পাবলিকের জন্য আমরা আছি, পাবলিকের পুরো সহযোগিতা নিয়ে আমরা যেন প্রপার পুলিশিং করতে পারি, যেরকম আছে ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের। দেখো, এটাকে এখানে আমার কিছু বলা উচিত হবে না, আগে আমাকে একটু বুঝতে দিন, তারপরে আমার যে বলা আছে অ্যাজ উই গো অলং আমরা বুঝতে থাকি। থ্যাংক ইউ। SIR শুনানিতে হাজিরা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে আজ তিনি হাজিরা দিলেন। তার দিদিকেও শুনানিতে ডাকা হয়। বাবার নামের বানানে মিল না থাকায় শুনানিতে ডাক পেয়েছিলেন মিমি চক্রবর্তী। আমার বাবার নামের মধ্যে সোমেশ চন্দ্র চক্রবর্তী আছে, বিকজ দ্যাটস দ্য মিডল নেম অফ মাই গ্র্যান্ডফাদার, শৈলেশ চন্দ্র চক্রবর্তী, আর আমার ডকুমেন্টে সোমেশ চক্রবর্তী আছে। সো দ্যাট ওয়াজ আ কনফিউশন দেয়ার, আর ওটা মিটে গেছে, কারণ কি আমার সব ডকুমেন্টে পাপা এখন সোমেশ চক্রবর্তী ইউজ করে। সো ওটাই। আর যেহেতু আমার বাবা বাইরে চাকরি করতেন, সো কোন সময় ভোট দিতে পেরেছে না পেরে ওটা পুরোটা ট্রেস করা আর কি, সেটা হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।